আসসালামু আলাইকুম। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপালস অফ ফিনান্স বিষয়ে আলোচনা করবার জন্য। আমার গত ক্লাসে আমি ফিন্যান্স একটি অধ্যায় শুরু করেছিলাম, স্বল্পমেয়াদী অর্থায়ন, শর্ট টার্ম ফাইন্যান্সিং। এই অধ্যায়ের কিছু বিষয় আমি আলোচনা করেছি আমার গত ক্লাসে। আজকে আরও কিছুটা আলোচনা করতে চাই। গত ক্লাসে আমি জামানতবিহীন ঋণ এবং জামানতযুক্ত ঋণ এ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে জামানতবিহীন ঋণের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করতে চাই। এবার আমরা চলে যাব ক্লাসিফিকেশনে। প্রথমেই আছে ঋণ রেখা। ঋণ রেখা বলতে আমরা কি বুঝি? লাইন অফ ক্রেডিট। ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে সম্পাদিত যে চুক্তির প্রেক্ষিতে ঋণদাতা ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ জামানতবিহীন স্বল্পমেয়াদী ঋণ এটি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তোলনের জন্য ঋণ গ্রহীতাকে অনুমতি প্রদান করে, তাকে ঋণ রেখা বলে। আমি আবার একটু বলছি, ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে সম্পাদিত একটি চুক্তি, যে চুক্তির প্রেক্ষিতে ঋণদাতা ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ জামানতবিহীন স্বল্পমেয়াদে, অর্থাৎ ব্যাংক জামানতবিহীন, এখানে জামানতের প্রয়োজন হবে না, স্বল্পমেয়াদী একটি ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তোলনের জন্য ঋণ গ্রহীতাকে, যে ঋণ নিবে, তাকে অনুমতি প্রদান করে থাকবে। ঋণ রেখা চুক্তি সাধারণত 1 বছরের জন্য করা হয় এবং প্রায়শই ঋণ গ্রহীতার উপর কিছু শর্ত আরোপ করা হয়। এটি কোনো গ্যারান্টিযুক্ত ঋণ নয়, তবে ব্যাংকের পর্যাপ্ত তহবিল থাকলে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত ঋণ গ্রহণের জন্য ঋণ গ্রহীতাকে অনুমতি প্রদান করে। অর্থাৎ বলা হচ্ছে যেটা কিছু কোনো গ্যারান্টিযুক্ত ঋণ নয়, তবে ব্যাংকের কাছে যদি পর্যাপ্ত তহবিল থাকে তবে সেক্ষেত্রে সে ঋণ গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ প্রদানের অনুমতি প্রদান করে থাকে। এরপরে হচ্ছে লেনদেন ঋণ। আচ্ছা, ব্যাংক নির্দিষ্ট উদ্দেশ্য সম্পাদনের জন্য ঋণ গ্রহীতাকে যে ঋণ সুবিধা প্রদান করে থাকে তাকে লেনদেন ঋণ বলে। এক্ষেত্রে ব্যাংক নির্দিষ্ট উদ্দেশ্য সম্পাদনের জন্য ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করবে। এ ধরনের ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য কোনো জামানত ছাড়াই ব্যাংক দিয়ে থাকে। যেমন একজন ঠিকাদার একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য ব্যাংক থেকে যে ঋণ নিয়ে থাকে তাকে লেনদেন ঋণ বলা হয়। ঘূর্ণায়মান ঋণ চুক্তি বা রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট, যে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট স্বল্প মেয়াদের ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকে, তাকে ঘূর্ণায়মান ঋণ চুক্তি বলে। এক্ষেত্রে কি বলা হচ্ছে? একটি আনুষ্ঠানিক চুক্তি ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট স্বল্প মেয়াদের ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ ঋণ প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকবে। অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ এখানে ঋণ প্রদান করতে ব্যাংক বাধ্য থাকবে। একই বলা হচ্ছে ঘূর্ণায়মান ঋণ চুক্তি। এটা আসলে গ্যারান্টিযুক্ত ঋণ রেখা ব্যতীত অধিক কিছুই নয়। ঘূর্ণায়মান ঋণ এই অর্থে গ্যারান্টিযুক্ত যে অর্থের অপর্যাপ্ততা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের নিশ্চয়তা প্রদান করে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু আগে যেটা পড়লাম লেনদেন ঋণ, সেক্ষেত্রে বলা হয়েছে যে পর্যাপ্ততা থাকলেই অর্থের, সেক্ষেত্রে ব্যাংক ঋণ দিয়ে থাকে। আর ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে চুক্তি অনুযায়ী ব্যাংকের যদি অর্থের অপর্যাপ্ততা থাকে তাহলেও ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের নিশ্চয়তা দিয়ে থাকে। ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহীতা চুক্তিকালীন সময়ে সর্বোচ্চ পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে, তবে যতটুকু অর্থ ঋণ গ্রহীতা উত্তোলন করে ততটুকুর উপর নির্দিষ্ট হারে সুদ দিতে হয়, আর যতটুকু উত্তোলন করে না তার উপর নির্দিষ্ট হারে সুদ দিতে হয় না। এক্ষেত্রে উত্তোলিত অর্থের উপর প্রতিশ্রুতি ফি প্রদান করতে হয়। অর্থাৎ আমি যতটুকু অর্থ
গ্রহণ করব, এখানে বলা হচ্ছে যতটুকু অর্থ আমি ঋণ গ্রহীতা উত্তোলন করে ততটুকুর উপর নির্দিষ্ট হারে সুদ দিতে হয়, আর যতটুকুর উত্তোলন করে না তার উপর নির্দিষ্ট হারে সুদ দিতে হয় না। অর্থাৎ যতটুকু আমি উত্তোলন করবো তার উপরে সুদ দিব, যতটুকু উত্তোলন করবো না তার উপর আমাকে আর সুদ দিতে হবে না। নেক্সট, একক পরিশোধ নোট। একক পরিশোধ নোট হলো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত নোট যা স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহীতা ঋণ গ্রহণে সহায়তা করে। আমি আবার একটু একটা সংজ্ঞা আছে, আমি একটু পড়ছি লরেন্স জে গিটম্যানের মতে। সিঙ্গেল পেমেন্ট নোট ইজ এ শর্ট টার্ম Single payment note is a short-term, one-time loan made to a borrower who needs funds for a specific purpose for a short period. একক পরিশোধ নোট হচ্ছে ঋণ গ্রহীতাকে প্রদত্ত একটি স্বল্পমেয়াদী এককালীন ঋণ যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য প্রয়োজন হয়। এটি ঋণ গ্রহীতা কর্তৃক স্বাক্ষরিত হয় এবং যা নির্দিষ্ট উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য একবার এই ঋণ গ্রহণের কাজে ব্যবহার করা যায়। 1 মাস থেকে 9 মাসের মধ্যে মেয়াদ নির্ধারিত হয়। মেয়াদ পূর্তিতে ঋণ গ্রহীতাকে সুদসহ ঋণকৃত নোটের টাকা পরিশোধ করতে হবে। এখানে একটু ইন্ডিকেট করে দেওয়া হয়েছে 1 মাস থেকে 9 মাসের মধ্যে মেয়াদ নির্ধারিত হয়। মেয়াদ পূর্তিতে ঋণ গ্রহীতাকে সুদসহ ঋণকৃত নোটের টাকা পরিশোধ করতে হয়, অর্থাৎ মেয়াদ পূর্তির পরে ঋণের টাকা সুদসহ পরিশোধ করতে হবে। এটিও অর্থ সংস্থানের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে। নেক্সট পয়েন্ট, ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্স। অনেক সময় ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট হারে সুদ দেওয়ার পাশাপাশি মোট মঞ্জুরিকৃত ঋণের একটি নির্দিষ্ট অংশ বা একটি নির্দিষ্ট অনুপাতে সর্বনিম্ন জের ব্যাংকে জমা রাখতে হয়। এই সর্বনিম্ন জেরকে ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্স নামে অভিহিত করা হয়। আমি আবার একটু রিপিট করছি, অনেক সময় ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট হারে সুদ দেওয়ার পাশাপাশি মোট মঞ্জুরিকৃত ঋণের একটি নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট অনুপাতে সর্বনিম্ন জের, অর্থাৎ ঋণ গ্রহীতা যে যতটুকু টাকা ঋণ গ্রহণ করবে তার একটি সর্বনিম্ন অংশ, নির্দিষ্ট একটা অংশ আনুপাতিক হারে ব্যাংকে জমা রেখে দিতে হবে। এটা কি বলা হচ্ছে? কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এরপর আমার পয়েন্ট হচ্ছে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান আমরা কিভাবে করে থাকি। প্রাপ্য হিসাব, মেয়েরা তোমরা জানো প্রাপ্য হিসাব বলতে কোনগুলোকে আমরা বুঝে থাকি। দেনাদার, আমাদের একটা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এই যে এখানে আমার প্রথমেই লিখে দেওয়া হয়েছে। প্রাপ্য হিসাব বলতে দেনাদার, প্রাপ্য বিল ইত্যাদি চলতি সম্পত্তিকে বোঝায় যা সহজে নগদে রূপান্তর করা যায়। কি বললাম? প্রাপ্য হিসাব বলতে দেনাদার, প্রাপ্য বিল ইত্যাদি চলতি সম্পত্তিকে বোঝায় যা সহজে নগদে রূপান্তর করা যায়। সব প্রাপ্য সম্পত্তি জামানত হিসেবে রেখে যখন স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয় তখন তাকে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান বলা হয়। অর্থাৎ এই প্রাপ্য সম্পত্তিগুলো যখন আমি জামানত হিসেবে রেখে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করব তখন তাকে বলা হয়েছে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান। এখানে দুটো সংজ্ঞা দেয়া আছে। প্রাপ্য হিসাব জমা রেখে অথবা প্রাপ্য হিসাব বিক্রি করে, ফ্যাক্টরিং ব্র্যাকেটে বুঝে দেওয়া হচ্ছে, যে অর্থ সংস্থান করা হয় তাকে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান বলে। পরিশেষে বলা যায় স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন মেটানোর জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রাপ্য হিসাবের বিপক্ষে ঋণ গ্রহণ বা প্রাপ্য হিসাব ভাঙিয়ে যে অর্থ সংস্থান করে। মেয়েরা তোমরা আবার একটু খেয়াল করবে, প্রাপ্য হিসাব জামানত হিসেবে রেখে ঋণ গ্রহণ বা প্রাপ্য হিসাব ভাঙিয়ে যে অর্থ সংস্থান করা হয় তাকেই বলা হচ্ছে প্রাপ্য হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান করা। এখানে যে একটু ইন্ডিকেট করে দিচ্ছি, প্রাপ্য হিসাবের জামানত হিসেবে বন্ধক রেখে অর্থ সংস্থান, আর এটা হচ্ছে প্রাপ্য হিসাব ভাঙিয়ে অর্থ সংস্থান। দুইভাবেই করা যেতে পারে, একটা হচ্ছে ভাঙিয়ে আর একটা হচ্ছে বন্ধক রেখে। নেক্সট, মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান আমরা কিভাবে করে থাকি। মজুত পণ্য হচ্ছে সরবরাহকারীর কাছ থেকে ক্রয়কৃত কাঁচামাল, যন্ত্রাংশ, সংযোজনের জন্য সংগঠনের সংগঠনের উৎপাদিত পণ্যের একটি সমাহার যা উৎপাদন কার্যকে সচল রাখে এবং বিক্রয় কার্যকেও অব্যাহত রাখে। মজুত পণ্য চলতি সম্পত্তি বিধায় এটি সহজে বিক্রয় করে অর্থ সংস্থান করা যায়। মজুত পণ্য, মেয়েরা তোমরা জানো যে মজুত পণ্য হচ্ছে আমাদের একটি চলতি সম্পদ। যেহেতু এটি চলতি সম্পদ তাই এটাকেও আমরা সহজেই বিক্রি করে অর্থ সংস্থান করতে পারি। প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের প্রয়োজন মেটাতে মজুত পণ্য বন্ধক বা জামানত রেখে ঋণ গ্রহণ করতে পারে। সুতরাং যেই পদ্ধতিতে প্রতিষ্ঠান মজুত পণ্য জামানত রেখে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে তাকে মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান বলে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে মজুত পণ্য আমার যে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী চলতি সম্পদ মজুত পণ্য, সেটাকে আমি বন্ধক রেখে স্বল্পমেয়াদী ঋণ নিতে পারবো, তখনই তাকে বলা হচ্ছে যে মজুত পণ্যের মাধ্যমে অর্থ সংস্থান।
দুটো সংজ্ঞা দেয়া আছে, একটু দেখছি আমরা। মজুদ পণ্য বন্ধকের মাধ্যমে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে সাধারণত ভাসমান বন্ধক, ট্রাস্ট রসিদ, টার্মিনাল গুদাম রসিদ, মাঠ পর্যায়ের গুদাম রসিদ পণ্য জামানত হিসেবে ব্যবহার করা হয়। পণ্য জামানত হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে। ভাসমান বন্ধক, ট্রাস্ট রসিদ, টার্মিনাল গুদাম রসিদ, মাঠ পর্যায়ের গুদাম রসিদ পণ্য জামানত হিসেবে ব্যবহার করা হয়। মজুদ পণ্য হচ্ছে একটি চলতি সম্পদ। মজুদ পণ্য ঋণ হচ্ছে মজুদ পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত জামানতযুক্ত স্বল্পমেয়াদী ঋণ। তিনটি মৌলিক ধরন হচ্ছে গুপ্ত মজুদ পণ্য, গুপ্ত মজুদ পণ্য সত্ত্ব, ট্রাস্ট রসিদ এবং ফিল্ড গুদাম অর্থায়ন। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে ছোট করে একটু ডিসকাস করতে চাই, আলোচনা করতে চাই। সেটি হচ্ছে মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থান বলতে বোঝাচ্ছে হলো গিয়ে আমার যে প্রতিষ্ঠানের যে কাঁচামাল, যন্ত্রাংশ বা সংযোজনের জন্য যে পণ্যাংশ এবং সংগঠনের উৎপাদিত পণ্যের এই একটি সমাহার, এবং এগুলো আমরা বন্ধক রেখে আমার স্বল্পমেয়াদী ঋণের অর্থসংস্থানটা করতে পারি। ঋণের জামানত হিসেবে নির্ভরযোগ্যতার উপর নির্ভরযোগ্যতার উপর মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থানের উপযোগিতা নির্ভর করে। এই প্রসঙ্গে লরেন্স জে গিটম্যান বলেছেন, মজুদ পণ্য জামানত রেখে তখনই ঋণ দেওয়া হয় যখন মজুদ পণ্য মোটামুটি স্থিতিশীল প্রকৃতির হয়, মজুদ পণ্য সহজেই নগদে রূপান্তর করা যায়। সুতরাং মজুদ পণ্য জামানত বা বন্ধকের স্বল্পমেয়াদী অর্থসংস্থানের ব্যবস্থা করাকে মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থান বা ইনভেন্টরি ফাইন্যান্সিং বলা হয়। মেয়েরা, তোমাদের যে বিষয়টুকু আমি আলোচনা করতে চেয়েছিলাম অর্থসংস্থানের পদ্ধতিগুলো, সেটুকু এ পর্যন্তই। আশা করব তোমাদের এই থিওরিগুলো খুব কাজে লাগবে। এই চ্যাপ্টারে আরও বেশ কিছু থিওরি আছে যেগুলো আমি পরবর্তী ক্লাসে আমার আলোচনা করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমি তোমাদের সামনে একটি অঙ্ক উপস্থাপন করব। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি থাকবে, আমরা একটি অঙ্ক করব। আমি চাইবো যে তোমরা বাসায় বসে আমাদের এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, এবং অঙ্কগুলো যদি একটি ফলো আপের মধ্যে থাকো তাহলে দেখা গেছে যে তোমাদের প্র্যাকটিসটা বা অনুশীলনটা তোমাদের থাকবে। তা না হলে তোমরা কিন্তু অঙ্কগুলো ভুলেই যাবে, যেটা একেবারেই আমাদের কাছে কাম্য নয়। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে অবশ্যই বাসায় একেবারেই বসে না থেকে একটু হলেও পড়াশোনা করবে এবং পড়াশোনার মধ্যে তোমরা থাকবে। আজকে এই পর্যন্তই। মেয়েরা সবাই ভালো থাকবে, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই রুমানা আক্তার শেষ করছি আমি।